টেরর ব্লাইন্ড স্পট এই শব্দটার সঙ্গে হয়তো অনেকেই পরিচিত, আবার অনেকেই নন। সহজভাবে বললে টেরর ব্লাইন্ড স্পট হলো এমন একটা জায়গা যেখানে জঙ্গিদের আত্মগোপনের সুযোগ তুলনামূলকভাবে বেশি, অর্থাৎ যেখানে নিরাপত্তাজনিত নজরদারি তুলনামূলকভাবে কম। এছাড়াও সীমান্তের সামনে থাকা, অনুপ্রবেশের সুযোগ থাকা, এরকম একাধিক বিষয় জড়িয়ে থাকে টেরর ব্লাইন্ড স্পট বিষয়টার সঙ্গে। ইস্ট এশিয়া ফোরামের 2019 সালের একটা প্রবন্ধে পশ্চিমবঙ্গকে টেরর ব্লাইন্ড স্পট বলা হয়েছিল, যদিও তার অনেক আগে থেকেই পশ্চিমবঙ্গ একটু একটু করে জঙ্গিদের মুক্ত বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে। কিন্তু কেন? এটা কি পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দলকে বদনাম করার জন্য বলা কথা, নাকি সত্যি জল অনেক দিন মাথার উপর দিয়ে যাওয়া শুরু করেছে? এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব আমরা এই প্রতিবেদনে। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। সম্প্রতি কলকাতার নিউ টাউন এলাকা থেকে একজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তারপরই আবারও পশ্চিমবঙ্গের সুরক্ষা ও নিরাপত্তা আলোচনায় চলে এসেছে। সাধারণ মানুষের বড় অংশের মনে প্রশ্ন একটাই, কলকাতা কি তাহলে ক্রমশই জঙ্গিদের সেফ প্যাসেজ হয়ে উঠছে? দিল্লি পুলিশের জালে ধরা পড়া জঙ্গি মডিউলের সূত্র ধরে উঠে আসছে ভয়ঙ্কর সব তথ্য। সূত্রের দাবি, কলকাতার নিউ টাউন সংলগ্ন এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিল উমর ফারুক। মালদার বাসিন্দার সন্দেহভাজন জঙ্গি উমর ফারুকের সঙ্গে সরাসরি যোগ ছিল লস্করি তৈবার হ্যান্ডেলার বাংলাদেশের সাব্বির আহমেদ লোনের। তবে কি সন্ত্রাসী পরিকল্পনায় এক সূত্রে বাঁধা পড়েছিল পশ্চিমবঙ্গ, পাকিস্তান আর বাংলাদেশ? রবিবার পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু থেকে জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার করা হয় 8 জন সন্দেহভাজনকে। দিল্লি পুলিশের দাবি, লস্করি তৈবার হ্যান্ডলার বাংলাদেশের বাসিন্দা সাব্বির আহমেদ লোনকে মদত যোগাচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI, আর তার সঙ্গেই সরাসরি যোগাযোগ ছিল এই উমরের। তবে নিউ টাউনের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যদি আমরা শেষ কয়েক বছরের ঘটনা দেখি, পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলা থেকে বারবার সন্দেহভাজন জঙ্গিরা গ্রেফতার হয়েছে। কখনো তাদের লিঙ্ক দেখা গিয়েছে ভারতেরই অন্য কোনো রাজ্যে ঘটা নাশকতার সঙ্গে, আবার কখনো তারা বাংলাকে ব্যবহার করেছে ভারতে ঢোকার সেফ প্যাসেজ হিসেবে। বেশি পুরনো হিসেব যদি নাও ধরি, 2014 থেকে 2026 এই 12 বছর বাংলায় বারবার জঙ্গিদের গ্রেফতার হওয়া পশ্চিমবঙ্গবাসীর জন্য ভয়ের পরিবেশ তৈরি করেছে। বাংলায় কোথায় কোথায় জঙ্গি কার্যকলাপ? 2014 সালে বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের পর JMB বা জামাতুল মুজাহিদিন বাংলাদেশ মডিউল উন্মোচিত হয়। সেখানে বোমা তৈরির আস্তানার খোঁজ পেয়েছিল তদন্তকারী সংস্থা। গ্রেপ্তার হয়েছিল একাধিক বাংলাদেশি জঙ্গি। 2016 দুর্গাপুর ISIS এর সঙ্গে জড়িত সন্দেহে আসিক আহমেদ নামে দুর্গাপুরের কাঁকসার বেসরকারি পলিটেকনিক কলেজের এক ছাত্রকে গ্রেফতার করে NIA। 2020 বাদুড়িয়া লস্করি তৈবার যোগসূত্রে উত্তর 24 পরগনার বাদুড়িয়া থেকে তানিয়া পারভিন নামে আরেক কলেজ ছাত্রীকে গ্রেফতার করে রাজ্য পুলিশের STF। 2020 মুর্শিদাবাদ আল কায়দার সঙ্গে যুক্ত কয়েকজন জঙ্গি গ্রেফতার হয়। এরা কেরালা এবং অন্যান্য রাজ্যে মডিউল গড়ে তুলেছিল এবং নাশকতার পরিকল্পনা করছিল বলে জানা গিয়েছিল। 2021 সাল কলকাতা পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি জঙ্গি গ্রেফতার হয়েছে কলকাতায়। 2021 সালে আল কায়দা বা হুজি সন্দেহে গ্রেফতার করা হয় কয়েকজনকে। এছাড়াও হরিদেবপুর, সিঁথি, শিয়ালদা স্টেশন এলাকায় আনসারুল্লাহ বাংলা টিম ও জামাতের মতো জঙ্গি সংগঠনের সদস্য গ্রেফতার হয়। কলকাতা পুলিশের STF এর অভিযানে এই গ্রেফতার করা হয়। 2022 সাল দক্ষিণ 24 পরগনা আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের একজন লিঙ্কম্যান গ্রেফতার হয়। 2024 সাল কলকাতা ও দীঘা কলকাতা শহরের বিভিন্ন প্রান্তের কমপক্ষে 8টি হোটেলে গা ঢাকা দিয়েছিল বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণে অভিযুক্ত 2 IS জঙ্গি। টানা 18 দিন কলকাতার বিভিন্ন হোটেলে নাম ভাড়িয়ে ভুয়ো আধার কার্ড জমা দিয়ে থেকেছিল তারা। পরে নিউ দীঘার একটি হোটেল থেকে বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণে অভিযুক্ত IS জঙ্গি আব্দুল মতিন আহমেদ তহা এবং মুসাফির হোসেন সাজিবকে গ্রেফতার করে NIA। মুর্শিদাবাদে সীমান্তবর্তী এলাকায় JMB
বা আইএসআইএস সন্দেহে গ্রেফতার হয় কিছুজন, যাদের কাছে জাল নোট পাওয়া গিয়েছিল। এরপর কখনো বর্ধমান, কখনো হাওড়ার বাঁকড়া, কখনো উত্তর চব্বিশ পরগনার শাসন, তো কখনো দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার থেকে বিভিন্ন জঙ্গি মডিউলের সঙ্গে জড়িত সন্দেহে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে এসটিএফ, এনআইএ। এ তো গেল তথ্য, কিন্তু কেন পশ্চিমবঙ্গই, কেন পশ্চিমবঙ্গেই বারবার জঙ্গি ধরা পড়ছে? এই প্রশ্নের হাজার একটা উত্তর থাকতে পারে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা বারবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলে আসছেন সেটা হলো উন্মুক্ত সীমান্ত। বাংলাদেশের সঙ্গে মোট 2216.7 কিলোমিটার সীমান্ত শেয়ার করে পশ্চিমবঙ্গ, যার 569 কিলোমিটারে কাঁটাতার দেওয়া এখনও বাকি। প্রাকৃতিকভাবে 113 কিলোমিটার কাঁটাতার দেওয়ার যোগ্য নয়। কাঁটাতার দেওয়া সম্ভব 456 কিলোমিটারে। সেখান থেকে মাত্র 78 কিলোমিটার জমি হস্তান্তর করেছে তৃণমূল সরকার। ট্রানজিট রুট: বিদেশি জঙ্গি গোষ্ঠীগুলি নেপাল, বাংলাদেশ দিয়ে ভারতে প্রবেশ করে দেশের ভেতরে বিভিন্ন জায়গাতে নাশকতার ছক কষে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গকে ভারতে ঢোকার ও বের হওয়ার ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে জঙ্গিরা। পশ্চিমবঙ্গে জাল আধার ভোটার চক্রের সক্রিয়তা: অনুপ্রবেশকারীরা একবার বাংলাদেশ বা নেপাল সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারলে খুব সহজেই অসৎ উপায়ে আধার ভোটার বানিয়ে নিতে পারে বলেও একটা বড়সড় অভিযোগ রয়েছে। এই আধার ভোটার চক্রের কারণেই সহজেই অনেকটা সময় পশ্চিমবঙ্গে গা ঢাকা দিয়ে থাকতে পারে জঙ্গিরা, এমনটাই মনে করছেন সুরক্ষা বিশেষজ্ঞরা। অনেকটা সময় ধরে পশ্চিমবঙ্গে এমন সরকার থেকেছে বা আছে যারা কেন্দ্র বা দেশের সরকারের সঙ্গে খুব একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে চলেনি, যার ফলে কেন্দ্রের আনা যে কোনো বিল বা সুরক্ষা প্রচেষ্টার বিরোধিতার রাস্তায় হেঁটেছে বাংলার শাসক দল। তা সে কাঁটাতার বসানোর ক্ষেত্রে, জমি দেওয়ার হোক কিংবা এসআইআর বিরোধিতা। রাজনীতির প্রশ্নে দেশের নিরাপত্তাকেও খাড়ার সামনে তুলে দিতে দুবার না ভাবায় পশ্চিমবঙ্গে জঙ্গিদের বাড়বাড়ন্তের কারণ হচ্ছে। আগুনের একটা বড় ভয়ঙ্কর নিয়ম আছে। প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে তা আপনার আমার বাড়িতে ছড়াতে বেশি সময় নেবে না, যদি না সময় থাকতে সেটাকে নেভানো হয়। আগুন কিন্তু আমরা ওরা বোঝে না। যে মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় পার্লামেন্টে দাঁড়িয়ে অনুপ্রবেশের বিরুদ্ধে প্রতিবাদ করতেন, এসআইআরের মতো কোনো পদ্ধতির সপক্ষে সওয়াল করতেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ এসআইআরের বিরুদ্ধে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন, কোর্টে দৌড়াচ্ছেন। এতে করে দেশের ও রাজ্যের সুরক্ষা ব্যবস্থা দুর্বল হচ্ছে। আজ যে আগুনকে আমরা ও তো পাশের বাড়িতে লেগেছে বলে চুপচাপ নীরব দর্শক থাকছি, সেই আগুন কিন্তু একটু একটু করে আমাদের পশ্চিমবাংলার দিকেও এগিয়ে আসছে। সময় থাকতে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো না গেলে কোচবিহার থেকে কাঁথি কোনো জায়গায় সুরক্ষিত থাকবে না।